পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ হত্যায় প্রতিবেশী দম্পতি গ্রেফতার। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য। মূল অভিযুক্ত সোহেল রানার 10 দিনের রিমান্ড আবেদন। দেশে 1 বছরে ধর্ষণ বেড়েছে 27%। বিচার চেয়ে উল্টো লাঞ্ছিত ভুক্তভোগী। বিচারিক দীর্ঘসূত্রিতায় নষ্ট হচ্ছে আলামত, কঠোর শাস্তির তাগিদ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আনসার ভিডিপিকে প্রযুক্তি নির্ভর সামাজিক বাহিনী তৈরি করতে চায় সরকার। 5 অগস্টের পর থানা পাহারায় ভূমিকা রাখার প্রশংসা প্রধানমন্ত্রীর। চেইন অফ কমান্ড মানার আহ্বান। যেখানে মব সেখানেই অ্যাকশন, ছাড় পাবে না কিশোর গ্যাং। অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। থানাকে দালাল মুক্ত করার অঙ্গীকার। খুলনা মেডিকেলের স্টোর রুমে হঠাৎ আগুন, আতঙ্কে বের হতে গিয়ে অক্সিজেন মাস্ক খুলে আইসিইউ রোগীর মৃত্যু। জানালা দিয়ে নামতে গিয়ে নিচে পড়ে 2 নার্স সহ আহত 4। বেজিংয়ে শি পুতিনের রুদ্ধদ্বার বৈঠক। রাশিয়া চীন সম্পর্ক অভূতপূর্ব পর্যায়ে পৌঁছানোর দাবি। আধিপত্যবাদের বিরুদ্ধে এক হয়ে লড়াইয়ের ঘোষণা। কয়েকটি চুক্তি সই। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে গলা কেটে হত্যায় পাশের ফ্ল্যাটের স্বামী স্ত্রী সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবার। মূল অভিযুক্ত সোহেল রানার 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তার স্ত্রীকেও। তাদের জিজ্ঞাসাবাদে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ধর্ষণের পর রামিসাকে হত্যা করার ধারণা পুলিশের। শৈশবের দুরন্ত রামিসা এখন নীরব নিথর। সারাদিন হই হুল্লোড় আর খেলাধুলায় বাড়ি মাতিয়ে রাখা 8 বছরের শিশু এখন শুধুই স্মৃতি। বই খাতা নিয়ে আর যাবে না প্রিয় স্কুলে, ফিরবে না আর মায়ের কোলে। স্কুলে পাঠাতে রামিসাকে মঙ্গলবার সকাল 10:30টার দিকে খুঁজতে থাকেন তার মা। এক পর্যায়ে একই ভবনের উল্টো দিকের ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের স্যান্ডেল দেখে কলিং বেল চাপেন তিনি, কিন্তু ভেতর থেকে সাড়া দেয়নি কেউ। পরে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি চালায় রামিসার পরিবার। ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার রুমের খাটের নিচে পাওয়া যায় মাথাবিহীন মরদেহ। পরে ফ্ল্যাটটির বাথরুম থেকে উদ্ধার করা হয় রামিসার খণ্ডিত মাথা। স্ত্রী স্বপ্নার সহায়তায় ফ্ল্যাটের গ্রিল কেটে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল। স্বপ্নাকে জিজ্ঞাসাবাদে মেলে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে হত্যার আগে পাশবিকতার শিকার হয় রামিসা। পরে নারায়ণগঞ্জ থেকে সোহেলকে গ্রেফতার করে পুলিশ। রামিসা হত্যায় সোহেল, স্বপ্না ও অজ্ঞাত একজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবার। আমরা প্রাথমিকভাবে সেটি মনে করেছি যে ধর্ষণের করেই তার বাচ্চাটি হত্যা করা হয়েছে এবং সেটি তার আলামত সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং সেখানে রিপোর্ট পাওয়া গেলেই নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি যে মূল ঘটনাটি ঘটিয়েছে 1 নম্বর আসামি জাকির হোসেন। এ ঘটনায় শোকে বিহ্বল পুরো দেশ, সামাজিক যোগাযোগ মাধ্যম। জড়িতদের শাস্তির দাবিতে সোচ্চার সব শ্রেণীর মানুষ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 1 বছরে দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে 27%। বিচার চেয়ে উল্টো অভিযুক্তের হাতেই লাঞ্ছিত হচ্ছেন ভুক্তভোগী। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় অনেক সময় নষ্ট করা হচ্ছে আলামত, প্রমাণ ও সাক্ষ্যে। অপরাধ বিশ্লেষকরা বলছেন বিচারিক দৃষ্টান্ত স্থাপন করা না গেলে কমবে না ধর্ষণ প্রবণতা। বাফেল আমিনের তোলা ছবিতে মেয়াজিমের রিপোর্ট। দেশ থেকে আমি ধর্ষণের বিচার চেয়ে অন্যায় করছি, আমার জীবন শেষ। নিজের উপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের প্রায় 3 বছর পেরিয়ে গেলেও এখনও বিচারের আশায় এক ভুক্তভোগী। শুধু ধর্ষণ নয়, মারধরও করা হয় তাকে। নির্যাতিত নারীর দাবি, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় মামলা পর্যন্ত নেয়নি থানা পুলিশ। আপনি হচ্ছে আমার এই যে মামলাটা নিচ্ছেন না, আপনার যা কথা আপনি ভুলে যান, যেটা বলা লফুলি যেটা বলেন ভুলে যান। পরে আদালতে মামলা করলে তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। তদন্তকারী কর্মকর্তা 20,000 টাকার বিনিময়ে মামলা প্রত্যাহারের প্রস্তাব দেন ভুক্তভোগীকে। ওই কাইসারি বলছে 20,000 টাকা দিয়ে মীমাংসা করার জন্য, আমি 20 লাখ চাইছি, 20,000 টাকা দিয়ে মীমাংসা করে। নিছেন কেন তার টাকা আপনি? আর নিছেন কেন
করে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে আসামি মাহমুদুল হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলার চার্জশিট দেয় সিআইডি। চার্জশিটের পরেও প্রধান অভিযুক্ত মাহমুদুল হাসানকে একদিনের জন্য যেতে হয়নি জেলে, উল্টো আদালতের বারান্দায় ভুক্তভোগী নারীকে মারধর করছে অভিযুক্তরা। আজকে 2টা বছর ধরে আমি একটা মামলা লড়তেছি, এই 2 বছর পরে গিয়ে আমার কতটুকু প্রমাণপত্র রয়ে গেছে, প্রমাণ কি আজীবন থেকে যায়? তবে সব অভিযোগ অস্বীকার করে উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগ মাহমুদুল হাসানের। উনি যে এগুলো মিথ্যাচার করতেছে হয়রানি করার জন্য, আমাকে হ্যারাসমেন্ট করার জন্যই করতেছে। হ্যাঁ, ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতা নিয়ে কাজ করা নারীপক্ষ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের আইনজীবী কামরুন নাহার। তার মতে ধর্ষণের শিকার বেশিরভাগ নারীর জীবনের গল্পটাই একই রকম। একজন নির্যাতনের শিকার হওয়া মানে তার দোষ নয়, তাকে দোষারোপ করা নয়, তাকে আমরা আরও কি করে সমাজে একত্রীকরণ করব, একীভূত করব, সে ব্যাপারে কাজ করাটা খুব জরুরি। পুলিশের তথ্য বলছে প্রতি বছরই বাড়ছে ধর্ষণের মতো অপরাধ। অপরাধ বিশ্লেষকরা বলছেন দ্রুত বিচারের নজির তৈরি করতে না পারলে এ ধরনের অপরাধ কমানো সম্ভব নয়। কোনো নারীকে ধর্ষণ করে কিছু হয়েছে এই সংখ্যা চারপাশে তাকালে অল্প কয়েকটা, আর হয়নি এই সংখ্যা ভুরি ভুরি, অসংখ্য উদাহরণ আছে। তো একজন ধর্ষণ মনস্ক পুরুষ অথবা এই ধর্ষণের মনস্তত্ত্ব ধারণ করেন, তিনি তো এই প্রসঙ্গগুলোকে বিবেচনা করে এই অপরাধের সাথে তিনি সম্পৃক্ত হন। তো আমরা যদি বিচারের উদাহরণ তৈরি করতে পারতাম, তখন এই ধরনের অপরাধগুলো আসলে বন্ধ হতো। শুধু 2025 সালেই সারা দেশে ধর্ষণ মামলা হয়েছে 7068টি। খেলার মাঠ থেকে এভারেস্ট, সর্বত্রই বিজয় নিশান উড়াচ্ছে নারীরা। তবে ধর্ষণ আর সহিংসতা নারীর জন্য প্রধান প্রতিবন্ধকতা, যা দূর করা না গেলে নারী শুধু তার অধিকার হারাবে না, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নও পিছিয়ে পড়বে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে প্রযুক্তি নির্ভর সামাজিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। গাজীপুরের শফিপুরে বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫ অগস্ট পরবর্তী সংকটময় পরিস্থিতিতে থানা পাহারায় বিশেষ ভূমিকা রাখার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ বুধবার গাজীপুরের শফিপুরে বাহিনীর সদর দফতরে আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধে শহীদ আনসার সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সরকার প্রধান। প্রত্যক্ষ করেন বিশেষ মহড়া প্রদর্শনী। এরপর দরবারে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে আনসার বাহিনী। বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে তাদের অবদানের কথা তুলে ধরেন সরকার প্রধান। আজকের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি গণমুখী প্রতিরক্ষা শক্তি এবং প্রান্তিক সক্ষমতার উৎস হিসাবে প্রতিষ্ঠিত। ২০২৪ সালের ৫ই আগস্ট রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের সকল থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সহায়তা প্রদানেও এই বাহিনীও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ও ভিডিপি স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে উল্লেখ করে এটি ধরে রাখতে চেইন অফ কমান্ড মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যই পালনীয় নীতি রয়েছে চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। প্রযুক্তিগত দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টিতে আনসারের ভূমিকা তুলে ধরে আধুনিক ও মানবিক বাহিনী হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। একটি চক্র দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করতে চাইছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া
গোলাম পরোয়ার। 6 দিনের মালয়েশিয়া সফর থেকে ফিরে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ মন্তব্য করেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় অপরাধ বেড়েছে বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য জনগণকেও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় তিনি আরও বলেন, ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর হাট, বর্জ্য ব্যবস্থাপনা ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করার উদ্যোগ নিতে হবে সরকারকে। পরিকল্পিতভাবে একটা চক্র কিন্তু দেশকে অস্থিতিশীল করে তুলছে। ল এনফোর্সিং এজেন্সির যে কর্তব্য পালনে তাদের যে নির্লজ্জ ব্যর্থতা, সেগুলোর ব্যাপারে আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এই ব্যর্থতা জনগণ তো মানতে পারে না। অনেক নিষ্ঠুরতা, নৃশংসতা চলছে। এই জন্য আমরা দেশবাসীকে সচেতন থাকতে বলবো। সরকারের একটা বিরাট দায়িত্ব। আমরা বিরোধী দল হিসেবে এই আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা এবং সহযোগিতা রাখবো ইনশাআল্লাহ। রাজধানীর কোথাও কোনো মব হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। মব সহিংসতার বিরুদ্ধে ডিএমপির জিরো টলারেন্স তুলে ধরে তিনি বলেন, যেখানেই মব সেখানেই প্রতিরোধ করবে পুলিশ। সন্ত্রাসী চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলেও সবাইকে সতর্ক করেন ডিএমপি কমিশনার। দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদের মুখোমুখি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোসলেউদ্দিন আহমদ। নগর পুলিশের নেতৃত্বে আসা মোসলেউদ্দিন বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। জানান, নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর তারা। আমাদের যে অভিযান, এই অভিযান কিন্তু সন্ত্রাস চাঁদাবাজে সম্পৃক্তদের রাজনৈতিক পরিচয় নয়, বিবেচনায় থাকবে অপরাধ। এমন অবস্থান তুলে ধরে কমিশনার বলেন, বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তালিকা ধরে ধরে গ্রেফতার করা হচ্ছে কিশোর গ্যাং লিডারদের। 1 মে থেকে আমাদের যে বিশেষ অভিযান চলছে, এই বিশেষ অভিযানে আমাদের এ পর্যন্ত 206 জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেফতার করেছি এবং তালিকার বাইরে আমরা 401 জনকে গ্রেফতার করেছি এবং মাদক কারবারিকে আমরা গ্রেফতার করেছি 847 জন। ছিনতাইকারী, সন্ত্রাসী, এদেরকে আমরা গ্রেফতার করেছি 670 জন। টোটাল আমাদের 2024 জন এ পর্যন্ত আমরা গ্রেফতার করেছি। মব সহিংসতার বিরুদ্ধে পুলিশের শূন্য সহিংসতার জোর দিয়ে কমিশনারের হুঁশিয়ারি, যেখানেই মব সেখানেই প্রতিরোধ। দৃঢ় চিত্তে বলতে চাই যে মব কালচার হবে না ঢাকা শহরে, এবং যদি কেউ মব কালচার করার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। থানাগুলোর সেবার মান নিয়েও কথা বলেন ডিএমপি প্রধান। জানান, দালালদের অস্তিত্ব যেমন থাকবে না, তেমনি অভিযোগ উঠলে ছাড় পাবে না কোনো কর্মকর্তাও। থানা হবে জনবান্ধব, সেবাবান্ধব, এবং থানায় কোনো দালালের অস্তিত্ব থাকবে না। সেবাবান্ধব পুলিশিং, এই পুলিশিংয়ে যদি বাধাগ্রস্ত হয় কোনো থানার কোনো অফিসারের কারণে, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। মহানগর পুলিশ প্রধান বলেন, বিগত সরকারের আমলে গড়ে ওঠা ব্যাটারি চালিত রিকশার সিন্ডিকেটের দৌরাত্ম্য পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা অসম্ভব। পুলিশ অহর্নিশ কাজ করে যাচ্ছে। ঢাকায় উগ্রবাদ নিয়ে সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে না থাকার কথা জানিয়ে গোয়েন্দা নজরদারি জারি আছে বলে নগরবাসীকে আশ্বস্ত করেন ডিএমপি কমিশনার। বলেন, নিরাপদ নগরী গড়ে তোলাই বড় চ্যালেঞ্জ। নিরাপদ নগরী গড়ে তোলাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, ওমান থেকে কফিন বন্দী হয়ে ফিরলেন 4 ভাই। গ্রামের বাড়ি চট্টগ্রামে স্বজনদের মাতম, জানা যায় শোকাহত মানুষের ঢল, পাশাপাশি কবরে দাফন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ আগুন, এসি বিস্ফোরণের শব্দ আর ধোঁয়ার কুণ্ডলিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তড়িঘড়ি করে নামতে গিয়ে অক্সিজেন মাস্ক খুলে আইসিইউ রোগীর মৃত্যু হয়েছে। 3য় তলার জানালা দিয়ে নামতে গিয়ে আহত হন 2 নার্স সহ 4 জন। সোয়া 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। সকাল 6টা হঠাৎ আগুন লাগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ, ছড়িয়ে পড়ে আতঙ্ক। মূল ভবনের 3য় তলায় পোস্ট অপারেটিভ রুমের পাশের স্টোর রুমের আগুনে এসি বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন রোগী, স্বজন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। নিরাপদে সরিয়ে আনা হয় পোস্ট অপারেটিভ ও আইসিইউ রুমে থাকা রোগীদের। এ সময় তাড়াহুড়া করে বের হতে গিয়ে অক্সিজেন মাস্ক খুলে মারা যান এক নারী। আগুন লাগে শুনতে পাই, তখন বাইরে আসি জোরে। বাইরে এসে দেখি ওই আপনার অপারেশনের ভিতরে আগুন লাগে। শব্দের কারণে পুরো হাসপাতালের রোগীগুলো নামে বাইরে চলে গেছে। যখন আমি আগুন দেখতে পাই তখন আমার রোগী নিয়ে আমরা সিঁড়ি দিয়ে বের হয়ে চলে আসছি। অনেক কষ্ট করে নামছি, বেডিং পত্র রোগী টুগী নিয়ে।
আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে বের হওয়ার সময় নিচে পড়ে আহত হন 2 নার্স সহ 4 জন। তাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দৌড়ে এসে কোনো রকম রুগীগুলো বের করেছি, পোস্ট অপারেটিভ রুগীগুলো বের করেছি, আইসিইউ রুগীগুলো বের করেছি। অক্সিজেন এনে দিচ্ছে, কিন্তু অক্সিজেন পরে ভেন সার্কিট আইসিইউ থেকে বের করে ওদের সাপোর্ট দেওয়া হয়েছে। সব রুগীগুলো বিভিন্ন জায়গায় শিফট করছিলাম, আমাদের একটা আইসিইউ আছে ওখানে শিফট করছিলাম, তখন ওরা নিজেরা সেই রুগীটা ভেন্টিলেটর থেকে নিয়ে নিচে ইমার্জেন্সি যখন গেছে 3 তারিখ থেকে ইমার্জেন্সি যখন গেছে তখন ইমার্জেন্সি ওখানে মারা গেছে। সোয়া 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। তার আগেই আগুনে পুড়ে যায় পোস্ট অপারেটিভ রুম ও ওটির মূল্যবান চিকিৎসা সরঞ্জাম। 3 তলায় ওটি ভবনের পাশে ওখানে একটা স্টোর রুম আছে, স্টোর রুমের ভিতরে লক করা ছিল, ভিতরে আমরা ধারণা করছি বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগছে। আগুনে হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় 2টি অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ রয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে গণপূর্ত বিভাগ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। হামের সঙ্গে নানা শারীরিক জটিলতায় দিশেহারা অভিভাবক। টিকা নেয়ার পরও ফের আক্রান্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। নতুন সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতায় প্রান্তিক পর্যায়ে জোরালো প্রচারণার তাগিদ চিকিৎসকের। টিকা কার্যক্রমে বেসরকারি সংস্থা ও এনজিওকে যুক্ত করার পরামর্শ তাদের। 14 মাসের আফিফা 2 মাস আগেই দ্বিতীয় দফায় হয়েছে তালুর অস্ত্রোপচার। ঈদের পর আবারও যাওয়ার কথা অপারেশন থিয়েটারে, তবে এর মাঝেই হামের থাবা। নিতে পারেনি টিকাও। সন্তানের অসহ্য যন্ত্রণায় দিশেহারা মা। ওর অপারেশনটাও ভালোভাবে হয় নাই, তালু কাটা ছিল তো ওইটা অপারেশন ফল্ট করছে, যার কারণে খাবার খাইলে নাক দিয়ে চলে আসে। আস্তে আস্তে পুরো শরীর ছড়ে গেছে, এখনও তাকাইতেও পারে না, কোনো কথাও বলতে পারে না, বসতেও পারে না। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুও আগে পায়নি টিকা। যারা সম্প্রতি নিয়েছে তাদের কেউ কেউ আবার আক্রান্ত হচ্ছে। আগে তো দেয়নি, কিন্তু এখানে হয়তোবা বলে দিতে হবে আবার। বাদে আমার বাবুর বাপেরা বলতেছে আছে আল্লাহ রহমতে দেহ যদি সমস্যা যদি না হতে দেওয়া লাগতো না, সমস্যা যদি হতে তো দেওয়া লাগতো। আমি সবটাকে ওকে দেওয়াইছি, কোনোটা মিস করিনি, শুধু এটাই বলে যে কোনো কারণে এটা দেওয়া হয়নি। চিকিৎসকরা বলছেন বর্তমানে হাসপাতালে আসা বেশিরভাগ রোগীদের অবস্থাই জটিল। নতুন করে সংক্রমণ ঠেকাতে প্রান্তিক পর্যায়ে টিকা কার্যক্রম জোরালো করার তাগিদ দেন তারা। মসজিদে, বিভিন্ন পাড়া মহল্লায়, বিভিন্ন সামাজিক সংগঠন, এদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি টিকার ব্যাপারে পজিটিভলি। কারণ অনেকের ধারণা আছে টিকায় জ্বর আসে, টিকায় একটু সমস্যা হতে পারে, এই জন্য যায় না, বা অনেকে ভয় দেখায়। আসলে তো ঠিক না। এই সচেতনতা আরও বাড়ানো উচিত। বা ডায়রিয়া, এনকেফালাইটিস, এই রোগীগুলো রেফার্ড কেসগুলো আমরা বেশি পাচ্ছি ঢাকার বাইরে থেকে যেগুলো আসতেছে। সাধারণত নতুন আক্রান্তের হার আগের চেয়ে কম। গত 2 মাসে হাম ও উপসর্গে দেশে 450-র বেশি মৃত্যু হয়েছে, আক্রান্ত প্রায় 60,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার সুন্দরগঞ্জে জলাতঙ্কের টিকা নিয়ে 5 জনের মৃত্যুর ঘটনায় সিভিল সার্জনকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ইকবাল কবির ও সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন। গত 22 এপ্রিল গাইবান্ধার সুন্দরগঞ্জের 2টি ইউনিয়নের কয়েকটি গ্রামে বেওয়ারিশ কুকুরের কামড়ে 17 জন আহত হন। হাসপাতালে জলাতঙ্ক টিকা না থাকায় বাইরে থেকে কিনে দেয়া হয়, তবে 2 সপ্তাহের মাথায় একে একে মারা যান 5 জন। ঘটনা তদন্তে হাইকোর্টে রিট করেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জেলা সিভিল সার্জনকে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আমার দৃঢ় বিশ্বাস, যদি সঠিকভাবে সিভিল সার্জন এই তদন্তটি করেন এবং রিপোর্ট দেন, তাহলে আমরা একটি কার গাফিলতি হয়েছে জানতে পারবো। এখানে ওষুধের গাফিলতি হতে পারে, সরকারি সাপ্লাই চেনের গাফিলতি হতে পারে, পেশেন্টেরও গাফিলতি হতে পারে। আমরা এই রিপোর্টের জন্য অপেক্ষা করছি। এই রিপোর্টের পরে রুল জারি হবে কিনা সেটা পরবর্তীতে ডিসিশন হবে। কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার নির্জন হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড এবং 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণ না হওয়ায় 5 জনকে খালাস দেওয়া হয়েছে। এ রায় স্বাগত জানিয়েছে রাষ্ট্রপক্ষ, আর উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে আসামি পক্ষ। বুধবার সকাল থেকে কক্সবাজার আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ঘোষণা করা হয় চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যা মামলার রায়।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকীর আদালতে তোলা হয় মামলার 12 আসামিকে। হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অস্ত্র মামলায় 13 জনকে 17 বছর করে কারাদণ্ডের আদেশ দেন। অপরাধ প্রমাণিত হওয়ায় খালাস দেওয়া হয় 5 জনকে। রায়কে স্বাগত জানিয়েছে রাষ্ট্রপক্ষ, তবে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে আসামিপক্ষ। 2024 সালের 24 সেপ্টেম্বর চকরিয়ার মাইচপাড়া গ্রামে ডাকাতি প্রতিরোধ ও অস্ত্র উদ্ধারে অভিযানে চালায় যৌথ বাহিনী। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে আহত হন লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্ঝর। পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সময় সংবাদ, কক্সবাজার। ওমানে গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসে মারা যাওয়া 4 প্রবাসী ভাইকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। স্থানীয় স্কুল মাঠে তাদের জানাজা পড়ান বেঁচে থাকা একমাত্র ভাই, যেখানে অংশ নেন হাজারো মানুষ। 4 ভাইয়ের এমন মৃত্যুতে শোকাহত স্বজন ও এলাকাবাসী। স্বপ্ন ছিল ওমান থেকে একসঙ্গে পরিবারের কাছে ফিরবেন 4 ভাই। ভাগ্যে নির্মম পরিহাসে 4 সহোদর আপন ঠিকানায় ফিরেছেন ঠিকই, তবে কফিন বন্দী হয়ে। মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী 4 ভাইয়ের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। আনুষ্ঠানিকতা শেষে বুধবার ভোরে লাশ নেওয়া হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগরের গ্রামের বাড়িতে। 4 ভাইকে শেষবারের মতো দেখতে ভিড় করেন আশেপাশের হাজারো মানুষ। 1 ভাই 2 ভাই এরকম মারা যায়, কিন্তু এদের মৃত্যুটা মেনে নেওয়ার মতো না। খারাপ লাগে, সারগমা মানুষ মরে গিয়ে এখন আরো শরীরের ভিতরে একটা ডর গলে গিয়ে মেনে নেওয়া যায় না আসলে। আল্লাহ কিভাবে 7জন মানুষকে একের সাথে দুনিয়াতে চলার জন্য কলম। গাড়ির ভিতরে ব্রিজ প্রকৃত মানে মানুষ মারা গেছে, এরকম তো ঘটনা স্যার আমরা শুনছি না। বুধবার সকালে হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে নিহত 4 ভাইয়ের জানাজা পড়ান বেঁচে থাকা একমাত্র ভাই। এরপর দাফন সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে। দ্রুত সময়ে মরদেহ দেশে ফেরত আনায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা। আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি, আমাদের মাননীয় এমপি মহোদয় যোগাযোগ করছেন এবং মৃত্যু পরবর্তী সময়ে এই প্রবাসীদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা ওনাদের খুব দ্রুত সময়ে সেগুলো আমরা স্বেচ্ছায় এবং স্বপ্রণোদিত হয়ে ওনাদের সাথে সেই কাগজপত্রগুলো গুছিয়ে আমরা দ্রুত সেগুলো দেওয়ার জন্য ব্যবস্থা করব। গত 12 মে রাতে ওমানের মুলাদা এলাকায় কেনাকাটা শেষে গাড়িতে ঘুমিয়ে পড়েন 4 ভাই। এ সময় এসির বিষাক্ত গ্যাসে মৃত্যু হয় তাদের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরও থাকছে ঢাকার বাইরে জমজমাট কোরবানির পশুর হাট। চাহিদার শীর্ষে মাঝারি আকারের গরু। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। এবার বাণিজ্যের সংবাদ। অতিরঞ্জিত আর্থিক প্রতিবেদনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, জবাবদিহিমূলক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে বর্তমান সরকার। অতিরঞ্জিত আর্থিক প্রতিবেদন তৈরি করে শেয়ারবাজার, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি করেছে কিছু অডিট কোম্পানি। এতে ঝুঁকিতে পড়েছে পুরো অর্থনৈতিক ব্যবস্থা। বুধবার রাজধানীর একটি হোটেলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিটে উঠে আসে এই বিষয়। আর্থিক প্রতিবেদনে ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়া থেকে প্রতিষ্ঠানগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানান বিজেএমএ সভাপতি। পলিসি মেকাররা এমন পলিসি করবেন যেটা বাস্তবায়নযোগ্য। ডুয়েল ট্যাক্সেশন যেন না হয়, ওভার ট্যাক্সেশন যেন না হয়। এই বিষয়গুলো যদি দেখেন তাহলে সবাই স্বচ্ছ অ্যাকাউন্টিং তৈরি করার ক্ষেত্রে অনুপ্রাণিত হবেন। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা বলেন, ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারীরা, এতে ভুগছে অর্থনীতি। ভুয়া আর্থিক প্রতিবেদন দেখে হাজার হাজার মানুষ পুঁজিবাজারে টাকা হারিয়েছে। পরে দেখা গেছে যে সেই কোম্পানিগুলোর প্রকৃত অবস্থা একেবারেই অন্যরকম। ভুল তথ্য দিলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, জবাবদিহিমূলক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে বর্তমান সরকার। ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনের কারণে আমাদের যে ব্যাংকগুলো থেকে এতগুলো টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে, কোম্পানিগুলো ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে
তারা স্টক মার্কেটে লিস্টেড হয়েছে। যারা ভালো শেয়ার অফার করতে পারে তারা কিন্তু এরকম একটা মার্কেটে আসার কোনো সুযোগ নাই। দুর্বল আর্থিক প্রতিবেদন, ব্যাংক, কর ব্যবস্থাপনা সহ সর্বোপরি অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করে বলে মত দেন বক্তারা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদে 8 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। জানান, পশুর হাট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার করা হবে পুরো এলাকা। ডেঙ্গু প্রতিরোধে জরিপ চলছে জানিয়ে দক্ষিণ সিটির প্রশাসক বলেন, ফলাফল পর্যালোচনা করে নেওয়া হবে আগাম ব্যবস্থা। এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও মনে করেন আব্দুস সালাম। এলাকায় আমরা জরিপ করছি, কোথায় চিকনগুনিয়া, কোথায় ডেঙ্গু রোগের প্রভাব পড়তে পারে বেশি, সে এলাকায় আমরা সেগুলোকে ধ্বংস করার জন্য আমরা চেষ্টা করছি। একদম ঈদের আগের দিন হাট শেষ হয়ে যাওয়ার রাত্রে থেকেই ক্লিনিং শুরু হয়ে যাবে এবং পরের দিন কোরবানি হওয়ার পরে 8 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ঢাকা মহানগরীকে আমরা পরিচ্ছন্ন করে দেব। 2 বছরের মধ্যে ইনশাল্লাহ ঢাকা শহরের চেহারা আমরা পাল্টে দিতে পারবো। মোড়কজাতকরণ আইনের তোয়াক্কা না করেই দেশে তৈরি ফেস ওয়াশ বাজারজাত করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এটিকে ভোক্তার সঙ্গে প্রতারণা হিসেবে দেখছে ক্যাব। আর আইন অমান্যকারীদের সর্বোচ্চ শাস্তির কথা বলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিএসটিআই বলছে ধীরে ধীরে কঠোর হচ্ছে তারাও। বিশ্ব মেট্রোলজি দিবসে কামরুল হাসান সবুজের রিপোর্ট। সুসজ্জিত মোড়কে ভোক্তার হাতে যেসব পণ্য আসছে তা কতটা মানসম্পন্ন এমন সন্দেহ যেমন রয়েছে ক্রেতার, তেমনি তা কতটা আইন মেনে আসছে বাজারে রয়েছে সেই প্রশ্ন। অনেক প্রোডাক্ট বের হয়, অনেক ভেজাল, বড় বড় ব্র্যান্ড আছে, ভাবি যে ওরা অন্তত ভেজাল কিছু করবে না। বিএসটিআই লেখা থাকে তো ওখানে এনশিওর হইতে পারে যে ঠিক আছে সিল মারা, তাহলে মানে অথেন্টিক। আইন মানছে নাকি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে দেশে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, তা বোঝার আগে দেখে আসি মোড়কজাতকরণ বিধিমালা 2021-এর 5 ধারা, যেখানে পরিষ্কারভাবে সব তথ্য লেখা ও অক্ষরের আকৃতির ক্ষেত্রে বাংলাকে প্রাধান্য দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। দেশি কোম্পানি, এটা তো বিদেশি না, বাংলা লিখতে হবে। এটা কোনো ব্যবসায়ীরা জানা নাই যে বাংলা না দেখা থাকার কারণে মামলা হতে পারে। যদি কোনো ফল থাকে ভোক্তা অধিদপ্তর আমাদেরকে বলবে যে না এটা বিক্রি করা যাবে না, তাহলে এটা আমরা উদ্যোগ করবো। বিভিন্ন পণ্যের মধ্যে ফেস ওয়াশকে স্যাম্পল হিসেবে নিয়ে বাজার ঘুরে দেখে সময় সংবাদ। দেখা গেল অনেক প্রতিষ্ঠানই ক্রেতা আকর্ষণে যেভাবে ইংরেজিকে প্রাধান্য দিচ্ছে, ঠিক সেভাবে গুরুত্ব নেই বাংলায়, যাকে আইনের লঙ্ঘন হিসেবে দেখছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। অভিযোগ আছে আইন অমান্য করায় নষ্ট হচ্ছে পণ্যের বিক্রয় প্রতিযোগিতা। বিএসটিআই যেন এই পণ্যগুলি অভিযানের মাধ্যমে বাজার থেকে এগুলোকে উঠেই নিতে বাধ্য করে কোম্পানিগুলোকে। 2 ধরনের, একটা হলো যে লাইসেন্স বাতিল, বা এটা তো বিএসটিআই আইন অনুযায়ী, কিন্তু সে প্রতারণা করেছে, সেই প্রতারণার জন্য কিন্তু ভোক্তা আইনেও ব্যবস্থা আছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে বাজারজাতকরণে আইনের ক্ষেত্রে কঠোর হচ্ছে সংস্থাটি, অন্যদিকে তৎপর হচ্ছে মোড়ক সনদ নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ সংস্থা বিএসটিআই। এই ধরনের যদি আপনার লুফল হচ্ছে মার্কেটে, তাহলে অবশ্যই এটা তুলে নেওয়ার ব্যবস্থা আছে। লটটাই কিন্তু আমরা ডিস্ট্রয় করে দেই বা তুলে নিয়ে আসি। এই অক্ষরের প্রাধান্যর বিষয়টা আমাদেরও নজরে এসেছে, ছোট আকারের কিছুটা, তবে সেইটাকে আরও অধিক সংশোধন করার জন্য ইতিমধ্যে কিন্তু আমরা তাদেরকে নবায়নের ক্ষেত্রে এসে আমরা তাদেরকে রিমাইন্ডার দিয়েছি, বিধি মোতাবেক আপনাকে আরেকটু সমৃদ্ধ করতে হবে। একই সাথে বিএসটিআই বলছে আইনি মারপ্যাচে বিদেশি বাজার ধরতে দেশীয় প্রতিষ্ঠানের যেন কোনো সমস্যা না হয়, সেদিকেও নজর রাখছে সংস্থাটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক অর্থ সহায়তা কমছে আশঙ্কাজনক পর্যায়ে। চলতি বছরে কাটছাট করে নিয়ে আসা ন্যূনতম চাহিদার তহবিল এখন 61%। 273.6 মিলিয়ন মার্কিন ডলারের ঘাটতি পূরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর।
প্রায় 9 বছর ধরে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 11 লাখের বেশি রোহিঙ্গা। বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বাস্তুচ্যুত এ জনগোষ্ঠীর খাদ্য, চিকিৎসা, সুরক্ষা ও মানবিক সহায়তা দিয়ে আসছে। তবে আন্তর্জাতিক সহায়তা তহবিলে অর্থ কমে যাওয়ায় চলতি বছর ভয়াবহ সংকটের আশঙ্কা করছে জাতিসংঘের সংস্থাগুলো। বুধবার ঢাকায় জাতিসংঘ ভবনে উন্মুক্ত করা হয় রোহিঙ্গা জয়েন্ট রেসপন্স প্ল্যান 2026। পরে এ নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিকল্পনা অনুযায়ী এবছর রোহিঙ্গা ও স্থানীয় হোস্ট কমিউনিটির জন্য প্রয়োজন 710.5 মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে 674.35 মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য এবং আশ্রয় দেয় স্থানীয়দের জন্য 36.16 মিলিয়ন ডলার। এ পর্যন্ত সাহায্য এসেছে 436.9 মিলিয়ন ডলার, যা মোট চাহিদার 61%। অর্থাৎ এখনো ঘাটতি রয়েছে প্রায় 273.6 মিলিয়ন মার্কিন ডলার। Only 65% funded currently. So we call on the international community to help the Rohingya refugees, to help the Bangladeshi host communities that have provided that generosity. আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়ে জাতিসংঘের সংস্থাগুলো জানায়, সহায়তা তহবিল কমে যাওয়ায় ন্যূনতম প্রয়োজনের বাইরের অনেক গুরুত্বপূর্ণ চাহিদাও বাদ দিতে হয়েছে পরিকল্পনা থেকে। We are continuously assessing and reassessing our own operational costs and efficiencies so that as much of the resources that come actually go to the Rohingya directly. ইউএন প্রতিনিধিরা জানান, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার বোঝা নয়। তাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক উদ্যোগ বাড়াতে দেশগুলোর প্রতি আহ্বান জানান তারা। As pressures increase, the generosity is even more remarkable. It can't, and we do not take it for granted. The international community must continue to show solidarity. We will ensure that the solutions are found for safe, voluntary and dignified return. মানবিক সহায়তা অব্যাহত থাকলেও টেকসই সমাধানে জরুরি নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি, এমনটাই বলছেন বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। রাশিয়া চীন সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থানের উপর গুরুত্ব দেওয়ার কথা জানান শি জিনপিং। বেজিংয়ে দুই নেতার রুদ্ধদ্বার বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা সহ 20টির বেশি চুক্তি সই হয়। চীনের রাষ্ট্রীয় সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের গ্রেট হল অব পিপলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেয়া হয়েছে রাজকীয় অভ্যর্থনা। স্থানীয় সময় বুধবার তাকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দেয়া হয় গার্ড অব অনার। পরে রুদ্ধদ্বার বৈঠকে বসেন দুই নেতা। দুই পরাশক্তির সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। বাণিজ্য, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা সহ 20টির বেশি চুক্তিতে স্বাক্ষর করেন তারা। পাশাপাশি বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গঠনের লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্রও স্বাক্ষরিত হয়। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় দুই দেশের জ্বালানি সহযোগিতা। চীনে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন ভ্লাদিমির পুতিন। চীন ও রাশিয়াকে একে অপরের কৌশলগত দুর্গ হিসেবে থাকার আহ্বান জানিয়েছেন শি জিনপিং। সব পর্যায়ে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। আলোচনায় এমন একটি নতুন পাইপলাইন প্রকল্পও গুরুত্ব পেয়েছে, যা দিয়ে বছরে প্রায় 50 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস চীনে সরবরাহ করা সম্ভব হতে পারে। বিশ্লেষকদের মতে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার অর্থনীতি টিকিয়ে রাখতে চীনা বাজার এখন মস্কোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরান যুদ্ধ ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে মার্কিন সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালানো বন্ধের প্রস্তাব সিনেটে প্রাথমিকভাবে অগ্রসর হয়েছে। মঙ্গলবার মার্কিন সিনেটে একটি ওয়ার পাওয়ার্স রেজুলেশন বা যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাব প্রাথমিক ভোটে 50-47 ব্যবধানে অগ্রসর হয়। এই প্রস্তাব অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। ভোটে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির 4 জন সিনেটের ডেমোক্রেটদের সঙ্গে অবস্থান নেন। আইন প্রণেতাদের একাংশ বলছেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা ও সেনা পাঠানো প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে নয়, বরং এর ক্ষমতা কংগ্রেসের হাতে থাকা উচিত। আবারও খেলার খবর।
দীর্ঘ 22 বছরের অপেক্ষা শেষ হলো আর্সেনালের। 2002 সালের পর আবারও ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব উদ্ধার করল গানার্স। ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথের কাছে ম্যান সিটি ড্র করায় এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন্স নর্থ লন্ডনের ক্লাবটা। এ নিয়ে 14তম লিগ শিরোপা জিতল আর্সেনাল। 22 বছরের অপেক্ষা শেষ হতেই উৎসব শুরু হয় নর্থ লন্ডনে। এমিরেটস স্টেডিয়ামের সামনে চলে আসেন অসংখ্য গানার্স। কার্ডবোর্ডের নকল ট্রফি নিয়ে চলে বিজয় মিছিল। নিজেদের ড্রেসিং রুমে উদযাপন করেছে আর্সেনাল খেলোয়াড়রা। মৌসুমের শেষ লিগ ম্যাচে ট্রফি তুলে দেওয়া হবে আর্সেনালের হাতে। অন্যদিকে শেষ দিকে এসে হৃদয় ভাঙল ম্যান সিটির। পিছিয়ে থাকা ম্যাচে হার এড়ালেও শিরোপার আশা আর টিকিয়ে রাখতে পারল না পেপ গার্দিওলার দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পল্লবীতে শিশু ধর্ষণ হত্যায় মূল অভিযুক্তের 10 দিনের রিমান্ড আবেদন। দেশে 1 বছরে ধর্ষণ বেড়েছে 27%। বিচারিক দীর্ঘসূত্রিতায় নষ্ট হচ্ছে আলামত, কঠোর শাস্তির তাগিদ। আনসার ভিডিপিকে প্রযুক্তি নির্ভর সামাজিক বাহিনী তৈরি করতে চায় সরকার। 5 অগাস্টের পর থানা পাহারায় ভূমিকা রাখার প্রশংসা প্রধানমন্ত্রীর। চেইন অফ কমান্ড মানার আহ্বান। এই ছিল দুপুরের সময়ের পর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তাসবিলা খান। ধন্যবাদ ইনান। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।